এসে গেছি আমরা খাসপুর রাজবাড়ির সামনে। খুব সুন্দর লাগলো, এত সুন্দর একটা গ্রিনারির মাঝে এরকম একটা ধ্বংসাবশেষ দেখে। এটা হচ্ছে ক্লক টাওয়ার শিলচরের। এই রাস্তাটা দিয়ে হাফলংও আপনারা যেতে পারবেন। এয়ারপোর্ট তো যাচ্ছেই, তার সাথে সাথে হাফলংও যদি যেতে হয় তাহলে এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন শিলচর থেকে। বরাক নদী ক্রস করছি আমরা, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আমার রিসেন্ট একটি শর্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ডের কলকাতা থেকে নর্থ ইস্টে ট্রান্সফার হয়েছে, তাই আমরা ফুল ফ্যামিলি শিফট হয়ে গেছি কলকাতা থেকে নর্থ ইস্টের আসামে। এক্স্যাক্ট লোকেশন হলো শিলচর। এই শর্টসটিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমরা কলকাতা বিমানবন্দর থেকে শিলচরে এসে পৌঁছাই। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শিলচরে এসে আমরা ওই দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো ভিডিওটি একটিও মিস না করে পুরোটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে ইন ফিউচার নর্থ ইস্টের 7 সিস্টার্সে আমরা যা যা এক্সপ্লোর করব সবই যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। হ্যালো সবাই, হ্যালো বলো। আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। তো এখন মোটামুটি 4:45 মতো বাজে, বিকালবেলা আমরা বেরিয়েছি এখন। তো এখন যাচ্ছি আমরা খাসপুর রাজবাড়ি দেখতে, যেটা শালগঙ্গার কাছে রয়েছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখি কতক্ষণে পৌঁছাই। মোটামুটি 6টার সময় তো অন্ধকার হয়, সানসেট হয়। তো দেখি সূর্যাস্তের আগে আমরা পৌঁছাতে পারি কিনা। শিলচরে এসে এটা আমাদের প্রথম ট্রিপ। আমরা প্রথম লোকাল ঘুরতে যাচ্ছি, রাজবাড়ি দেখতে যাচ্ছি সবাই মিলে। মা বাবা এখন রয়েছে, তো মা বাবাদের নিয়েই যাচ্ছি। এই প্রথম আমরা রোড ট্রিপে গাড়ি নিয়ে প্রথম বেরিয়েছি। এখানকার রাস্তাঘাট খুব জ্যাম হয়, অনেক গাড়ি ঘোড়া, মানে রাস্তা সরু, এদিকে গাড়ি ঘোড়া অনেক বেশি, সেই কারণে খুব জ্যাম হয়। এই যে শিলংপট্টি রোড, এই রোডটা আমরা ধরবো। সামনে দেখুন বোর্ড দেওয়া রয়েছে শিলংপট্টি রোড। তো আমরা এখন এই রোড ধরে এগিয়ে যাচ্ছি। মোটামুটি 22 কিলোমিটার মতো আমাদের এখান থেকে। পাবলিক স্কুল রোড আমরা যেখানে রয়েছি রেন্টে, সেখান থেকে 22 কিলোমিটার, 44 মিনিট লাগবে দেখাচ্ছে। এটা হলো শিলচরের গান্ধীবাগ পার্ক, সব থেকে বড় পার্ক শিলচরের। এই যে এখানেও একবার আসবো। সবে 1 সপ্তাহ মতো হয়েছে আমরা কলকাতা থেকে এসেছি শিলচরে। আমার হাজবেন্ডের ট্রান্সফার সূত্রে আমরা চলে এসেছি শিলচরে। তো এখন আমরা প্রথমেই ঘুরতে বেরোলাম এখানকার লোকাল। তো আস্তে আস্তে সবগুলো আস্তে আস্তে ভিজিট করব আর চেষ্টা করব আপনাদের সাথেও শেয়ার করার। সামনে এম বাজার আছে, ছোট শহর কিন্তু শহরে সবকিছুই রয়েছে। ছোট ছোট দোকানপাট থেকে শুরু করে বড় বড় একটা দুটো মল রয়েছে, বিশাল রয়েছে, ভিমার্ট রয়েছে। এটা হচ্ছে এম বাজার। ডান হাতে স্টাইল বাজার আসছে। ফ্যাশন সিটি ক্রস করছি আমরা। এই যে জুডিও আছে এখানে। বরাক নদী ক্রস করছি আমরা, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই বরাক নদীর ধার ধরেই শিলচর শহরটা গড়ে উঠেছে। বরাক নদী হলো উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের একটি প্রধান আন্তঃসীমান্ত নদী এবং ব্রহ্মপুত্রের পর উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম নদী। এই নদীটি ভারতের মিজোরাম, মণিপুর এবং আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে গিয়ে প্রবেশ করেছে। এখন মে মাসের মিডল, মানে এখানে কিন্তু একদমই গরম নেই, বৃষ্টি হচ্ছে এখানে। মোটামুটি আজকে দুপুরবেলাটা বৃষ্টিটা একটু কমলো। 2-3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে দিন রাত। কলকাতা এখন যা গরম, এখানে কিন্তু একদমই গরম নেই। এসি তো লাগছেই না, পাখাও খুব কমই চালাতে হচ্ছে, এতটাই এখানে মনোরম পরিবেশ রয়েছে। তো এখন রাস্তাটা একটু ফাঁকা হলো, এতক্ষণ জ্যাম ছিল। এগিয়ে যাচ্ছি আমরা খাসপুর উইংসের দিকে। সিনা কেমন বসে রয়েছে দেখো। আমার লিপস্টিকটা পরে মানে ঠিক মুছছে না আবার। সোজা রাস্তাটা ইম্ফল চলে যাচ্ছে, আমরা যাচ্ছি বাদিকে। বাদিকে এয়ারপোর্ট দিকে যাচ্ছি, এয়ারপোর্ট রোড ধরে। এটা হচ্ছে ক্লক টাওয়ার
শিলচরের। এই রাস্তাটা দিয়ে হাফলংও আপনারা যেতে পারবেন। এয়ারপোর্ট তো যাচ্ছেই, তার সাথে সাথে হাফলংও যদি যেতে হয় তাহলে এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন শিলচর থেকে। সামনে পাহাড় আসছে, দেখা যাচ্ছে এখান থেকে আবছা। যেহেতু মেঘলা রয়েছে, ক্লাউডি রয়েছে, সেজন্য অতটা ক্লিয়ার না, কিন্তু দেখা যাচ্ছে। এই যে সামনে দেখুন, এখানে লামডিং যাওয়া যাচ্ছে, নগাঁও যাওয়া যাচ্ছে, সব রয়েছে এখানে। ওই দূরে একটা আবছা ভাবে দেখা যাচ্ছে। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ফোনে কতটা উঠছে জানি না। ফোনে অতটা ক্লিয়ার আসছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি। যদিও মেঘলা, এখন দুদিন ধরে আস্তে আস্তে এখন ক্লিয়ার হবে স্কাই, তখন পরিষ্কার দেখা যাবে। এয়ারপোর্ট রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে কিছুটা দূর গেলে আমরা টি গার্ডেনও দেখতে পাবো। টি গার্ডেন রয়েছে এখানে আসামের। এই যে এই পাশটা পুরোটা পাহাড়, পাহাড়ের পুরো রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে। পরিষ্কার থাকলে আরো সুন্দরভাবে দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে। আশেপাশে গ্রিনারি, দারুণ পরিবেশ, ঠান্ডা ঠান্ডা। এখন দেখুন সোজা রাস্তায় যদি যান আপনারা, সেটা হাফলং এ পৌঁছাতে পারবেন। আমরা ডান দিকে চলে যাচ্ছি এয়ারপোর্ট রোড ধরে খাসপুর রাজবাড়ির দিকে। এই যে ডান দিকে চলে যাচ্ছি এদিকে, আর সোজা গেলে কিন্তু ওইদিকে হাফলং চলে যেতে পারবেন। এরপরেই দেখুন চলে এলাম সেই রাস্তায়, যেখানে রাস্তার ডান দিকটা পুরোপুরি চা বাগানে ভরা, পুরো গ্রিনারি। কতটা সুন্দর লাগছে একবার দেখুন এখানটা দেখতে। আমাদের হাতে সেদিন বেশি সময় ছিল না, সানসেট হওয়ার সময় হয়ে গিয়েছিল, আমাদের ওখানে পৌঁছাতে হবে খাসপুর রাজবাড়ির দিকে। তাই সেদিনকে আমরা আর দাঁড়াইনি, না হলে এখানে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর ফটো এবং ভিডিও শ্যুট করা যাবে। আপনারা একবার দেখুন রাস্তাটা কতটা সুন্দর লাগছে এই চা বাগানের মাঝে। দেখুন আমরা মোটামুটি শালগঙ্গার কাছাকাছি পৌঁছে গেছি, আর একটু এগোলেই আমরা পৌঁছে যাব। এটাই হচ্ছে দেখুন শালগঙ্গা। এখান থেকে সোজা যদি আপনারা যান তাহলে এয়ারপোর্টে পৌঁছে যাবেন। আপনাদের যেতে হবে বাদিকে, বাদিকে রাস্তাটা ধরে যেতে হবে, এবং একটুখানি এগোলেই ডান হাতে একটি কৃষ্ণের মন্দির দেখতে পাবেন। এটাকে শালগঙ্গা আশ্রমও বলে থাকে, এবং বরাক ভ্যালির বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু এই আশ্রমে আসেন, কারণ এটি একটি অত্যন্ত রিনাউন্ড একটি কৃষ্ণ মন্দির। আরও কিছুটা এগোতেই দেখুন পাহাড়গুলি যেন আরও আপনাদের চোখের সামনে চলে এলো, আর এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন কোনো একটা হিল স্টেশনে আমরা চলে এসেছি। দেখুন পৌঁছে গেছি আমরা খাসপুর রাজবাড়ি, যেটা এখন রুইংসে পরিণত হয়েছে। তার সামনেই রয়েছে এই গেটটা, এখান দিয়ে এন্ট্রি করতে হবে, কিন্তু আমরা গিয়ে জানতে পারলাম যে এটা বন্ধ হয়ে গেছে 4টের সময়। এখানকার এন্ট্রি টাইমিং সকাল 7টা থেকে বিকাল 4টে পর্যন্ত। আমরা পৌঁছেছিলাম 5:30 নাগাদ, তাই তখন গেট বন্ধ হয়ে গিয়েছিল। এরপর স্থানীয় কিছু বাচ্চা ছেলেরা আমাদের বলল পিছন দিক দিয়ে যাওয়া যাবে, একটা সরু রাস্তা করা রয়েছে। তারপর আমরা ওদের কথা মতো সেইখান দিয়ে গাড়ি নিয়ে এগোতে থাকলাম, এবং এক জায়গায় গাড়ি রেখে আমরা প্রবেশ করলাম। দেখুন ওই যে আমরা গাড়িটা রেখেছি ওখানে, গাড়িটা রেখে আমরা এখান দিয়ে হেঁটে এসেছি। হেঁটে এসে এখানে একটা কাঁচা রাস্তা করা রয়েছে বাঁশের মতো, ওইখান দিয়ে আমরা গেছি, গিয়ে ওদিক দিয়ে ঢুকেছি ওই ধ্বংসাবশেষটা দেখার জন্য। এসে গেছি আমরা এই যে খাসপুর রাজবাড়ি। শিলচর থেকে মোটামুটি 22 কিলোমিটার দূরে এটা। এই যে এটা ধ্বংসাবশেষ, একটা রুইংস বলতে পারেন আপনারা। এইখানে পুরোটা এরিয়া জুড়ে এখানে ছিল আগে রাজবাড়িটা, এখন সব কিছুই ধ্বংস হয়ে গেছে। এখন শুধু মাঠ রয়েছে, গ্রিনারি চারপাশে, আর দু একটা ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। ওইদিকে দেখুন পাহাড়টা রয়েছে, পুরো পাহাড়ের রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এখন আমরা একটু ভিতরে যাব। এই যে এইখানে একটা রয়েছে অংশ, পার্টে এরকম দেখতে পাচ্ছি, এরকম ভাগ করা ছিল, মানে ওই সময় কিরকম ছিল সেটা একটুখানি আপনারা আইডিয়া পেয়ে যাবেন এরকমভাবে দেখলে। ভালোই লাগছে, এখন গরম নেই যেহেতু বৃষ্টি হয়েছে, তাই আশপাশটা পরিবেশটা খুবই সুন্দর, তার সাথে সবুজ গ্রিনারি, খুব ভালো লাগছে দেখতে। ওইখানে একটা রয়েছে ধ্বংসাবশেষ। চারপাশটা সবুজ, খুব সুন্দর লাগছে। আর এইদিকে একটা রয়েছে, মানে খুবই পুরনো এটা, এই রাজবাড়িটা। আমরা এই রাস্তা দিয়ে এলাম, এখানে কাঁচা রাস্তা,
মানে বাঁশের সাঁকো মতো করা রয়েছে, প্লাস মাটির এরকম রাস্তা করা রয়েছে। ওখান থেকে এলাম, আর ঢুকেই এখানে আমরা রাজবাড়িটা দেখছি। খাসপুরের এই কাছারি রুইন্সটি কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা পরিচালিত। তারই এখানে দেখুন বোর্ড দেওয়া রয়েছে। এবার চলুন কিছুটা এগিয়ে গিয়ে দেখি এখানে অবশিষ্ট কি রয়েছে দেখার মতো, মানে এখানকার বর্তমান পরিস্থিতি কেমন। এই যে ভগ্নপ্রাপ্ত দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এটি হলো কাছারি রাজবাড়ির বাউন্ডারি। দেখুন এটি যে ইট দিয়ে বানানো, সেটি এখনকার বর্তমানের ইটের থেকে কিন্তু অনেকটাই আলাদা। ছোট ছোট ব্রিক দিয়ে কিন্তু এটা তৈরি, এবং দেয়ালগুলো দেখুন কতটা চওড়া, মানে এখনকার কনস্ট্রাকশনের থেকে এই জিনিসটা পুরোটাই কিন্তু আলাদা ছিল। খাসপুরের এই কাছারি ধ্বংসাবশেষ হলো আসামের কাছাড় জেলায় শিলচর থেকে মাত্র 20 কিলোমিটার পূর্বে অবস্থিত অষ্টাদশ শতাব্দীর একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। একসময়ের শক্তিশালী ডিমাসা কাছাড়ি রাজ্যের রাজধানী হিসাবে পরিচিত এই চত্বরটিতে সিংহদ্বার, সূর্যদ্বার এবং রানীবাড়ি অর্থাৎ রানীর প্রাসাদ সহ বেশ কিছু সুসংরক্ষিত স্থাপনা রয়েছে। কাছারি রাজাদের রাজত্বকাল শুরু হয়েছিল 13th সেঞ্চুরি থেকে, এবং সেই সময় এনাদের রাজ্য প্রায় অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত ছিল এবং বেশ প্রভাব প্রতিপত্তিও ছিল এদের। কিন্তু পরবর্তীকালে পার্শ্ববর্তী রাজাদের অনবরত আক্রমণ এবং যুদ্ধের ফলে এখানকার রাজাদের পিছু হটতে হয়, মানে তার রাজ্য ছেড়ে চলে যেতে হয়। পরবর্তীতে কাছাড় ডিস্ট্রিক্টে ওনাদের চলে আসতে হয়েছিল এবং খাসপুরে ওনাদের সাম্রাজ্য বিস্তার করতে হয়েছিল। এই সাম্রাজ্যেরই ধ্বংসাবশেষ আমরা এখানে দেখতে পাচ্ছি। শিলচর শহরটা মোটামুটি একটা ভ্যালিতে রয়েছে। তো এই ভ্যালির মধ্যেই, মানে এখানে আশেপাশে যে সমস্ত লোকাল জায়গাগুলো রয়েছে, প্রথমেই আমরা এসেছি এই খাসপুর রাজবাড়িতে। এটাই আমাদের ফার্স্ট ডে শিলচর লোকাল ভিজিট। তো খুব সুন্দর লাগলো এখানে এসে, আশপাশটা সবুজ গ্রিনারি, আর এখানে খাসপুর রাজবাড়ির ধ্বংসাবশেষ রয়েছে। দেখুন পুরোটা সবুজ, আর কিছু কিছু জায়গায় এরকম রয়েছে মন্দির মতো। একটু সামনে গিয়ে দেখি ভিতরে কিছু আছে কিনা। আর দেখুন পিছনটা পুরোটা পাহাড়ের রেঞ্জ রয়েছে এখানে। এই যে দাঁড়িয়ে রয়েছি আমরা রাজবাড়ির একদম ফ্রন্টে, এখান দিয়ে আমরা ঢুকে দেখবো এখন ভেতরে কিছু অবশিষ্ট আছে কিনা। এখানে দেখুন সুন্দর বসার সিটও করা রয়েছে, এখানে এসে আপনারা একটু রেস্ট করতে পারবেন বিকেলবেলা। আর এখন যেহেতু বৃষ্টির কাল চলছে, তো পরিবেশটা খুবই ঠান্ডা, কোনো রকম গরমের কোনো ভাব নেই, তো ভালো লাগছে এসে। এটাই সব থেকে সুন্দর লাগছে যে এত সুন্দর টেরাকোটার কাজ, আর তার পাশে পুরো একদম সুন্দর পাহাড়, আর চারপাশটা দেখুন কত সুন্দর গ্রিনারি, খুব সুন্দর লাগছে দেখতে। ভিতরে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তা আশপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। কিন্তু দেখুন চারপাশটা এরকম রয়েছে, খুবই সুন্দর কিন্তু একটা পরিবেশে এই রাজবাড়িটা রয়েছে। ওইদিকে একটা জিনিস দেখতে পেয়েছি, ওই যে ওইখানে একটা রয়েছে, সেখানটা একটু চলুন দেখে আসি। কাছাড় রাজবংশের শেষ দুই রাজা দুই ভাই ছিলেন, একজন কৃষ্ণচন্দ্র এবং দ্বিতীয়জন রাজা গোবিন্দচন্দ্র। রাজা কৃষ্ণচন্দ্রের মৃত্যুর পর তার ভাই গোবিন্দচন্দ্র রাজ্য শাসনের অধিকার পান, কিন্তু কিছু বছরের মধ্যে তারও মৃত্যু ঘটে। এই গোবিন্দচন্দ্রের কোনো বংশধর না থাকায় রাজ্য কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের অধীনে চলে আসে 1830 খ্রিস্টাব্দে, এবং 1832-তে ব্রিটিশরা এই পুরো সাম্রাজ্যকে তাদের কবলে করে নেয়। আশপাশটা নিস্তব্ধ, আর তার সাথে সাথে পাখির ডাকও শোনা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর পাখি ডাকছে এখানে, তো ভালো লাগছে বেশ। এটা একটা বিষ্ণু মন্দির, যেটা ওখানে লেখা রয়েছে, দেখে যেটুকু বুঝলাম। তো এর ভেতরে ভগবান বিষ্ণুর মূর্তি ছিল, এখন নেই সেটা, ভেতরটা পুরোটাই ফাঁকা আমরা দেখলাম। তবে এই যে আশেপাশের যে কাজটা খুবই সুন্দর লাগছে, টেরাকোটার কাজ সব দেখুন, ওগুলো চুন সুরকির কাজ, এগুলো কিন্তু ইটের কাজ না, এগুলো চুন সুরকির কাজ, আগেকার দিনে যেরকম হতো। আর দেখুন ভেতরটা এখন ফাঁকাই রয়েছে, কিছু নেই, একবার দেখিয়ে দাও।
এই যে দেখুন পুরো মন্দিরটা এটা। এবার এর সম্বন্ধে যদি আমরা কিছু জানতে পারি সেটা একবার ওইখানটা গিয়ে দেখে আসি কি আছে। তো এখানে লেখা রয়েছে দেখুন, এই মন্দিরটি একটি একচালা শিখর দ্বারা চিহ্নিত, হাতে তৈরি ইট দ্বারা তৈরি এবং পৃষ্ঠতল মাটি থেকে যথেষ্ট উঁচু। তো মানে এর সম্বন্ধে, মানে এই মন্দিরটার সম্বন্ধে এখানে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে। এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন। এখানেও দেখুন এরকম 3টে বসার সিট করা রয়েছে, সামনে একটা খুব সুন্দর একটা গাছ রয়েছে। বরাক ভ্যালিতে অবস্থিত এই কাছারি রাজবাড়ি কিন্তু একমাত্র হিস্টোরিক্যাল প্লেস যেখানে বরাক ভ্যালির বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন পরিদর্শন করতে আসেন। কিন্তু এই রাজবাড়ির বর্তমান অবস্থা খুবই খারাপ এবং প্রতি বছর এইভাবে ক্ষয় হতে হতে এক সময় কিন্তু নিশ্চিহ্নই হয়ে যাবে। তাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি সরকারের কাছে এটাই আবেদন রাখবো, বরাক ভ্যালির এই ওয়ান অ্যান্ড অনলি হিস্টোরিক্যাল প্লেসটিকে একটু সুন্দরভাবে যত্ন করা হোক, একটু ভালোভাবে রাখা হোক এবং এর এন্ট্রিতে একটা টিকিট সিস্টেম রাখা উচিত যাতে একটা ফান্ড জেনারেট হয় এবং সেই দিয়ে এর রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়। শিলচর শহরটা মোটামুটি একটা ভ্যালিতে রয়েছে। তো এই ভ্যালির মধ্যেই মানে এখানে আশেপাশে যে সমস্ত লোকাল জায়গাগুলো রয়েছে, প্রথমেই আমরা এসেছি এই খাসপুর রাজবাড়িতে। এটাই আমাদের ফার্স্ট ডে শিলচর লোকাল ভিজিট। তো খুব সুন্দর লাগলো এখানে এসে, আশপাশটা সবুজ গ্রিনারি, আর এখানে খাসপুর রাজবাড়ির ধ্বংসাবশেষ রয়েছে। আসার পথে কিন্তু বেশ কিছু চা বাগান দেখলাম আমরা, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে আসছিল আমরা আর দাঁড়াবার সময় পাইনি। এরপরেও আবার একবার আসবো, তখন এই চা বাগানগুলো আমরা একবার ঘুরে দেখব। এই যে এত সুন্দর সবুজ গাছপালা, যাওয়ার পথের মাঝখানে যেরকম দুটো গাছ বা গাছগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। আর এরকম বন্য কিছু ফুলও রয়েছে ছোট ছোট, দেখুন এই বন্য ফুলগুলো আর দেখতে আরো সুন্দর লাগছে, বেশ কালারগুলো খুব সুন্দর ফুলের। ওটা একটা মানে এরকম ছাউনি দেওয়ার মতো বসার জায়গা মনে হচ্ছে, যদিও এখন জঙ্গলে ভরে গেছে, ওখানে যাওয়া যায় না ওই জায়গাটা। আশপাশটা এরকমই রয়েছে। মেন বাউন্ডারির বাইরে বেরোলে আপনারা কিন্তু আরও বেশ কয়েকটি এরকম ছোট ছোট রুইন্স দেখতে পাবেন। এইগুলো কিন্তু ছোট ছোট মন্দির রয়েছে। খাসপুর মহারাজারা কিন্তু ধর্মীয় ছিলেন, তারা কিন্তু পূজার্চনা করতেন এবং তাদের সাম্রাজ্যে বেশ কয়েকটি ছোট ছোট মন্দিরও তারা নির্মাণ করেছিলেন। দেখুন এটি হলো রণচণ্ডী দেবীর মন্দির। খাসপুর রাজারা এই রণচণ্ডী দেবীকে খুব মানতেন এবং পূজার্চনা করতেন এবং লোকমুখে শোনা যায় যে মহারাজারা নিজে এসেই এই মন্দিরে পুজো দিয়ে যেতেন। এই রাজবাড়ির সম্বন্ধে যদি আরো কোনো ডিটেলস আমরা গুগলে পেয়ে থাকি আপনাদের অবশ্যই জানাবো। এখন আমরা হেঁটে হেঁটে আবার চলে এসেছি আমাদের গাড়ি যেখানে রাখা রয়েছে সেখানে। এখন আমরা গাড়িতে উঠে পড়বো। আর এটা আপনারা কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব শিগগিরই।